সাজা মূলত মৃত্যুদণ্ড। তার সাজা কিন্তু নির্জন কক্ষে বসবাস, তার সাজা নয়। তাহলে নির্জন কক্ষে বসবাস যে তাকে রাখা হচ্ছে, এটি ডাবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে। এই রিট পিটিশনটার প্রেক্ষাপট ছিল যে ৩ জন মৃত্যুদণ্ডের আসামি যারা মৃত্যুর সেলে বন্দী আছেন, যাদের আপিল এখন হাইকোর্ট বিভাগে শুনানির জন্য অপেক্ষমান আছে, তারা ৩ জন বন্দী এই রিট আবেদন দায়ের করেছিলেন। এই রিট আবেদন দায়েরের প্রেক্ষিতে ২০২১ সালে মাননীয় হাইকোর্ট বিভাগ রুল দিয়েছিলেন যে কেন মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে মৃত্যুর সেলে রাখাটা অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছিলেন। এবং ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনকে বলেছিলেন যে হাইকোর্টকে বাংলাদেশে কত মানুষ মৃত্যুর সেলে বন্দী আছেন, পুরুষ এবং মহিলা, তাদের বিস্তারিত তথ্য দায়ের করার জন্য। ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের পক্ষ থেকে এই তথ্য হাইকোর্টে দায়ের করা হয় এবং বিস্তারিত শুনানি করা হয়। রাষ্ট্রপক্ষ, আমরা যারা আছি, এবং ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের পক্ষ থেকেও বিশেষ আইনজীবীকে শুনানি করা হয়। এই প্রেক্ষাপটে এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। আজকে রায় ঘোষণা করা হলো। এই রায়ের প্রথম দফা যে ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। দ্বিতীয়ত কথা বলেছেন বিশেষ বিবেচনায় কোনো বন্দী যদি কোনো বিশেষ অসুবিধা থাকে, এটি হতে পারে ফিজিক্যাল কোনো অসুবিধা, মানে সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে, অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে, তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে, এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কী, এটা শুনানির পরেই তাকে নেওয়া যেতে পারে। এটি হলো এক্সেপশন। এবং বলেছেন, রাষ্ট্রপক্ষ বলেছেন যে তারা নতুন জেল কোড ফর্মুলেট করতে যাচ্ছেন। নতুন আইন হচ্ছে প্রিজন অ্যাক্ট, পুরাতন আইন রিপিল হয়ে যাচ্ছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এই রায়ে যে অবজারভেশন দেওয়া হচ্ছে, যে ধরনের ফাইন্ডিংস দেওয়া হচ্ছে, এগুলো যেন নতুন আইনে রিফ্লেক্টেড হয়, নতুন আইন ফর্মুলেট করার সময় এগুলো স্থান পায়, এই মর্মে একটি বিবেচনা করতে বলেছেন। আরও বলেছেন এখন আমাদের দেশে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্ত শুনানি হয় না। অন্যান্য আসামিদের যাদের মৃত্যুদণ্ডের চাইতে অন্য সাজা হয়, তাদের জামিনের দরখাস্ত অহরহ শুনানি হয় এবং তারা জামিন পেয়ে বেরিয়ে যান। কিন্তু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। আর বলেছেন জেল কর্তৃপক্ষকে এবং সারা বাংলাদেশের যত জেল আছে, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন সহ সবাইকে এই মৃত্যুর সেলে যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো তথ্য, কোনো সাংবাদিক, কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায়, তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানানো হয়। এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রেজিস্ট্রিকে ডাইরেকশন দিয়েছেন তাদের কাছেও এই ধরনের তথ্য, কতজনের মৃত্যুদণ্ড হচ্ছে, কতজনের কমিউট হচ্ছে, কতজনের মৃত্যুদণ্ড লাঘব হচ্ছে, কতজনের ডেথ পেনাল্টি বহাল থাকছে, এই ব্যাপারে তথ্য অধিকার আইনে কোনো ব্যক্তি যদি দরখাস্ত দেন, সাংবাদিকরা দেন, আইনজীবীরা দেন, তাদেরকে যেন এই তথ্য সাপ্লাই করা হয়। এবং বলেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত রিপোর্ট পাবলিশ করার জন্য, সুপ্রিম কোর্টের অ্যানুয়াল রিপোর্টে এই ডেথ সেন্টেন্সের যারা সাজাপ্রাপ্ত তাদের বিস্তারিত রিপোর্ট যেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পরিসংখ্যান দিয়ে। এবং সর্বশেষ বলেছেন যে আগামী 2 বছর সময় দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে
এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে, শুধু তারা ছাড়া যাদেরকে বিশেষ বিবেচনায় নির্জন কক্ষে রাখা যায়। আর মূল অর্ডারটা হলো এটাই বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে যে মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে না। জি, অবজারভেশনে কোর্টে বলেছেন, পার্টিকুলারলি সাগর রুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় 12 বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের স্টেজ। আমাদের দেশে ট্রায়াল স্টেজে শেষ হতে 5 থেকে 10 বছর সময় লাগে। সেই জন্য রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। তার সাজা মূলত মৃত্যুদণ্ড, তার সাজা কিন্তু নির্জন কক্ষে বসবাস তার সাজা নয়। তাহলে নির্জন কক্ষে বসবাস যে তাকে রাখা হচ্ছে এটি ডাবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে, কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কারা কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এলাও করে না। ভারতীয় সুপ্রিম কোর্টের বিখ্যাত রায় আছে, এটি সুনীল বাত্রা কেস। সুনীল বাত্রা কেসেও ভারতীয় সুপ্রিম কোর্ট একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে কাকে মৃত্যুদণ্ডের আসামি বলা হবে। এইটি আমাদের হাইকোর্ট ডিভিশন আলোচনা করে বলেছেন যে ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায় আমাদের এই রায় প্রদানের ক্ষেত্রে প্রাসঙ্গিক ভূমিকা পালন করছে, এটার পার্সুয়েসিভ ভ্যালু আছে, এই আলোচনা করেছেন। আমেরিকান সুপ্রিম কোর্টের যে মামলার রেফারেন্স তিনি দিয়েছেন সেখানেও আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে নির্জন কক্ষে রাখা না রাখার প্রশ্নে। আপনারা হয়তো অনেকেই জানেন আমেরিকাতে 26টি স্টেটে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বাকি 24টি স্টেটে এখনও মৃত্যুদণ্ড আছে। এই জন্য কিছু কিছু জায়গায় দীর্ঘদিন মৃত্যুর সেলে রাখা হয়, কিন্তু অনেক সময় শেষ পর্যন্ত মরেটোরিয়াম বলে, ওরা মরেটোরিয়াম, মৃত্যু কার্যকর করে না, এভাবেই রেখে দেয়। এখন রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণার পর বা ক্ষমা রিজেক্ট করার পরে আইন অনুযায়ী ফাঁসি কার্যকর হওয়ার মানে কতদিন তাহলে সেলে রাখার সুযোগ পাচ্ছে? জি, রাষ্ট্রপতির কাছে ক্ষমা অ্যাপ্লিকেশন বা প্রাণভিক্ষার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে যায়, নামঞ্জুর হয়ে যায়, তাহলে জেল কোড অনুযায়ী 15 দিন, বর্তমান যে জেল কোড প্রপোজ করেছে তাতে 15 দিন তাকে সুযোগ দিতে হবে, তারপরে কার্যকর করতে হবে। সুতরাং সলিটারি কনফাইনমেন্টে রাখা 5 থেকে 6 বছর হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগে প্রায় 8 বছর, রিভিউ নিষ্পত্তি হতে আরও প্রায় 3 থেকে 4 বছর, প্রায় 15 থেকে 20 বছরের যে লম্বা সময় নির্জন কক্ষে রাখা হয়, এটি রাখার কোনো সুযোগ আইনগতভাবে আর থাকলো না। 2 বছর সময় দিয়েছে, যৌক্তিক সময় অথবা কন্ডেম সেলে যে রিপোর্ট দিয়েছে, কন্ডেম সেলের যে রিপোর্টটা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের পক্ষ থেকে, সেখানে ওনারা বলেছেন যে এখন না 22 সালের শেষ পর্যন্ত 2556 জন পুরুষ এবং মহিলা কন্ডেম সেলে বন্দী ছিল 22 সালের শেষ নাগাদ। এরপরের তথ্য আপাতত আমাদের কাছে নেই।